হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর আইসিএসসির তোমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে এনার্জি চ্যাপ্টার। তো এনার্জি চ্যাপ্টারে আমি যে নোটসটা রয়েছে সেই নোটসটা তোমাদের দিয়ে দিয়েছি এবং এই নোটসটা আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো, ফার্স্ট আমরা এনার্জি পড়তে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক বলতে আমরা কি বুঝি, তো এখানে লেখাই রয়েছে, দেখো ভালো করে। আমি নোটস থেকে পড়াচ্ছি যাতে আমি তাড়াতাড়ি এই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারি। তো দেখো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা একটা ফর্মুলা মনে রাখবে যেটা দিয়ে আমরা নিউমেরিক্যালস করব। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বেশ, এইবার দেখো, ওয়ার্কে যখন আমরা ডেফিনেশন দিচ্ছি তখন কি বলছি যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান অনলি হোয়েন এ ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি কজেস এ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তাহলে একটা অবজেক্টের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, লুক অ্যাট দিস ফিগার। সো এখানে আমরা কি করছি, দেখো এই অবজেক্টের উপর ফোর্স দিয়েছি। ফোর্স দিলে কি হচ্ছে, অবজেক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া মানে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে ফোর্স দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে প্রোডাক্ট পাচ্ছি সেইটাকে আমরা কি বলছি, ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডানের দুটো ইউনিট হয়, একটা হচ্ছে সিজিএস ইউনিট, একটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিট হচ্ছে জুল লেখা রয়েছে, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। ঠিক আছে, সিজিএস ইউনিট হচ্ছে আর্গ, এবং জুল এন্ড আর্গ এর মধ্যে রিলেশন হচ্ছে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। ঠিক আছে, রিলেশনটা কিভাবে আসছে সেটাও দেখে নাও। দেখো, এখান থেকে আমরা বের করতে পারি যে 1 জুলকে এইভাবে তো আমি লিখতে পারি। ঠিক আছে, 1 জুলকে আমি এইভাবে লিখতে পারি যে ফোর্সটাকে 1 নিউটন আর ডিসপ্লেসমেন্টটাকে 1 মিটার। এবার 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়ালি আমার হয়ে যাচ্ছে 10⁻⁷। পুরো ইউনিটটা তাহলে এখন সিজিএস এ হয়ে গেছে, তাহলে এটা ইউনিটটা কি হয়ে যাবে, আর। ফোর্সের এসআই ইউনিট আমরা জানি যে ডাইন, আর ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে, সরি, ফোর্সের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, অ্যান্ড ডিসপ্লেসমেন্টের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তাহলে এটাকে আমি প্রথমে সিজিএস এ কনভার্ট করে নিলাম, তাহলে পুরোটা আমার এখানে সিজিএস এ চলে আসছে। এবার দেখো, ওয়ার্ক ডানের সঙ্গে আমার এনার্জির একটা রিলেশন রয়েছে, যে এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে এনার্জির আমার ডেফিনেশন। তাহলে এনার্জি কিরকম, যেমন একটা কার হচ্ছে মুভিং রয়েছে, তাহলে তার এনার্জি থাকবে। ফুড, সেটাও আমরা এই যে আমি পড়াচ্ছি, কথা বলছি, তুমি হাঁটছো, চলছো, এগুলো সবকিছু করার জন্য আমার এনার্জি দরকার। তাহলে সেই এনার্জিটা আমি পাচ্ছি কোথা থেকে, ফুড থেকে। একইভাবে আমার রুমের মধ্যে যে ইলেকট্রিক ফ্যান, তারপরে তোমার লাইট, এগুলো জ্বলছে, তাহলে এগুলোর থেকেও আমরা কি পাচ্ছি, এনার্জি পাচ্ছি। তো এগুলো হচ্ছে এনার্জির ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, যেগুলো নিয়ে আমরা পরে ডিটেলস পড়বো। আচ্ছা, নেক্সট আমার কি রয়েছে দেখো। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস, এক মিনিট। দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো, এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটাকে একজন ম্যান হচ্ছে ঠেলছে। ঠিক আছে, তো এ যদি পুশ করছে, বাট এ হচ্ছে যে এই জিনিসটাকে এখান থেকে নড়াতে পারবে না। তাহলে নড়াতে যদি না পারে, তাহলে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে, 0 হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, এই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হওয়া মানে ফোর্স তুমি যাই অ্যাপ্লাই করো না কেন সেটাকে, ডিসপ্লেসমেন্ট 0 হলে কোনো জিনিসকে যদি আমরা 0 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 0 হয়। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। সো এখানে সেই জন্য লেখা আছে কি, ওয়ার্ক ডান ইজ 0। গুড। তারপরে আমার কি আছে, টাইপস অফ এনার্জি। এবার দেখো, এনার্জি কি কি ফর্ম হতে পারে। ঠিক আছে, এনার্জি কি কি ফর্ম হতে পারে। তো মেকানিক্যাল এনার্জি, এ দেখো সাইকেল আমরা চালাচ্ছি। ঠিক আছে, তো সেখানে আমার মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। তো মেকানিক্যাল এনার্জি কি জন্য হতে পারে, মোশনের জন্য হতে পারে, আর অবজেক্টের পজিশনের জন্য হতে পারে। হিট এনার্জি, হিট এনার্জি কি হয়, হিট এনার্জি পেলে আমাদের যে কোনো সলিড বা গ্যাস বা লিকুইডে যে মলিকুলস গুলো আছে সেগুলো কি হয়, র্যান্ডম মোশনে মুভ করতে শুরু করে। তো এই হিট এনার্জি যেটা রয়েছে, এটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে রিলেটেড। যত তুমি টেম্পারেচার বাড়াবে তত হিট এনার্জিটা বাড়তে থাকবে। তাহলে এটাও একটা আমার এনার্জির ফর্ম। যেমন দেখো, এই যে কাপটা রয়েছে, এখান থেকে একটা হট টি থেকে, এখানে হট টি রয়েছে, তাহলে হট টি এর মধ্যে কি এনার্জি স্টোর আছে, সেটা হচ্ছে হিট এনার্জি। একইভাবে এটা বাল্ব জ্বলছে, তাহলে এখানে কি রয়েছে, লাইট এনার্জি। এখানে একটা মাইক বাজছে, তাহলে কি এনার্জি, সেটা হচ্ছে সাউন্ড এনার্জি। একইভাবে ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা ইলেকট্রিক ফ্যান এগুলোতে, ঘরে তোমার টিভি যেগুলো রয়েছে, এগুলোতে সমস্তই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, এক মিনিট। হ্যাঁ, বেশ, এটা তো বললাম। এইবার দেখো, ইউনিটে দেখো, এখানে লেখা আছে এসআই ইউনিট, এখানে লেখা আছে সিজিএস ইউনিট, তাদের মধ্যে রিলেশনটা লেখা আছে। ঠিক আছে, এটা ইআরজি আর্ক।
আচ্ছা, এবার এখানে কি বলেছে দেখো, অবজেক্ট লুজেস এনার্জি ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা অবজেক্ট রয়েছে বা একজন ম্যান রয়েছে সাপোজ, তাহলে একজন ম্যান যদি ধরো 5 জুল ওয়ার্ক ডান করে, তার মানে কি হবে, তার এনার্জিটা 5 জুল ডিক্রিজ করে যাবে, কমে যাবে, সে এনার্জি লস করবে, ঠিক আছে। বেশ, এইবার দেখো এরকম একটা অবজেক্ট রয়েছে, তাহলে এর এখন সাপোজ ধরো এর এনার্জিটা রয়েছে 5 জুল, এবার তুমি এর উপর ওয়ার্ক ডান করলে, আরো 5 জুল ওয়ার্ক ডান করলে, ঠিক আছে, তাহলে 5 জুল আর 5 জুল টোটাল এর যে এনার্জিটা সেটা কত হয়ে যাবে, 10 জুল। তাহলে যখন অবজেক্টটার উপর তুমি ওয়ার্ক ডান করবে, অন দা অবজেক্ট ওয়ার্ক ডান করছো, তখন কি হচ্ছে, গেইন ইন এনার্জি। আর যখন তুমি নিজে ওয়ার্ক ডান করছো বা অবজেক্টটা নিজে ওয়ার্ক ডান করছে, তখন কি হবে, তার এনার্জি হচ্ছে লুজ হবে। এবার দেখো এখানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা রয়েছে। কনজারভেশন অফ এনার্জি কি বলছে, এনার্জি ক্যান মাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। তাহলে এটা কি করা যায়, সবসময় একটা ফর্ম থেকে আর একটা ফর্মে তোমার ট্রান্সফর্ম হয়, টোটাল এনার্জি যেটা থাকবে সেটা সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে। এবার দেখো মেন ফর্ম অফ এনার্জি, এটা তো বললাম। আচ্ছা, তারপর রয়েছে আমার এক্সাম্পল, ঠিক আছে, বিভিন্ন যে তোমার ফর্ম গুলো রয়েছে তাদের এক্সাম্পল গুলো রয়েছে, দেখো এক মিনিট। এরকম মেকানিক্যাল এনার্জি মানে কি, মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এদের যে সাম সেটাকে আমরা কি বলবো, মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। যেমন মুভিং কার, এর মধ্যে কি আছে, কাইনেটিক এনার্জি। একইভাবে দেখো স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে যদি আমরা স্ট্রেস করি আবার কম্প্রেস করি, তাহলে এর মধ্যে যে এনার্জিটা হচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, দুটো সামকে আমরা একসঙ্গে বলি মেকানিক্যাল এনার্জি। তারপরে দেখো হিট রয়েছে, হিটটা কি জন্য হয়, এনার্জি ডিউ টু দ্য র্যান্ডম মোশন অফ দ্য মলিকুলস। তাহলে আমরা জানি যে মলিকুলস গুলো সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে কখনোই রেস্টে থাকে না, এগুলো সব সময় র্যান্ডম মোশনে থাকে। তাহলে র্যান্ডম মোশনে থাকার জন্য যে এনার্জিটা তৈরি হয় সেটাকে আমরা বলি হিট এনার্জি। বেশ, হিট এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস এর রিলেশন আছে, যেটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। এরপর দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো থেকে, এই যে ওভেন রয়েছে, ঠিক আছে, তারপরে প্যান থেকে তোমার স্টিম বেরোচ্ছে, তাহলে এগুলো সবই হচ্ছে আমার হিট এনার্জি ফরম্যাট। নেক্সট হচ্ছে লাইট এনার্জি, দেখো বাল্ব জ্বলছে, লাইট এনার্জি। লাইট এনার্জির জন্য আমরা কোনো জিনিসকে দেখতে পাই, ঠিক আছে, একটা রুমে ধরো অনেক জিনিস রয়েছে, তুমি লাইটটাকে অফ করে দিলে তখন কিন্তু তুমি কোনো জিনিসকেই দেখতে পাবে না, ঠিক আছে, তাহলে লাইটটা আছে বলেই তুমি দেখতে পাচ্ছ। তাহলে লাইট এনার্জির মেন কাজ হচ্ছে কোনো জিনিসকে আমাদেরকে দেখতে বা ভিজিবল হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে লাইট এনার্জি, সানলাইট থেকে পাই, টিউবলাইট থেকে পাই, এলইডি থেকে পাই, এরকম সব সানলাইট, এটা টিউবলাইট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফ্লোরোসেন্ট বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, ঠিক আছে, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো এইগুলো থেকে আমরা হচ্ছে লাইট এনার্জি পাই। নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি এটা কি হয়, অ্যাকচুয়ালি যে কোনো সাবস্টেন্সের মধ্যে স্টোর থাকে, যেমন ফুডের মধ্যে কি এনার্জি স্টোর থাকে, কেমিক্যাল এনার্জি। যেই তুমি খেয়ে নিচ্ছ তখন সেই এনার্জি থেকে তুমি আরো ওয়ার্ক ডান করতে পারছো। একইভাবে ফুয়েলের মধ্যে, যেমন কোল, পেট্রোল, ডিজেল, এইগুলোর মধ্যে সমস্তই আমাদের যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। সাউন্ড এনার্জি, দেখো এখানে গিটার বাজাচ্ছে, ঠিক আছে, ঘন্টা বাজাচ্ছে, তারপরে এই যে বয়টা রয়েছে সে সাউট করছে, চিৎকার করছে, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সাউন্ড এনার্জি। এবং সাউন্ড এনার্জি হতে গেলে মনে রাখতে হবে অবশ্যই ভাইব্রেশন হতে হবে, উইদাউট ভাইব্রেশন কিন্তু সাউন্ড এনার্জি হয় না। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, ওয়ার্ক আর এনার্জি হচ্ছে ক্লোজলি রিলেটেড। ওয়ার্ক আর এনার্জি হচ্ছে ক্লোজলি রিলেটেড, কেননা আমরা জানি যে ওয়ার্ক এবং এনার্জি দুজনেরই এসআই ইউনিট কিন্তু জুল, দুজনেরই সিজিএস ইউনিট হচ্ছে আর্ক, দুজনেরই ডাইমেনশন সেম। তো ওয়ার্ক আর এনার্জি সেজন্য ক্লোজলি রিলেটেড। এনার্জি ইজ রিকোয়ার্ড টু ডু ওয়ার্ক, তাহলে ওয়ার্ক ডান করতে গেলে আমার এনার্জি লাগবে, ঠিক আছে। আমি যদি না খাই 10 দিন, তাহলে আমি হাঁটাচলা করতে পারবো না, সিম্পল রুল, ঠিক আছে। তাহলে এনার্জি ইজ রিকোয়ার্ড টু ডু ওয়ার্ক, অ্যান্ড হোয়েন ওয়ার্ক ইজ ডান এনার্জি ইজ ইউজড অর ট্রান্সফর্ম। বেশ, নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর কি কি ফর্ম আছে, ইলেকট্রিক্যাল এনার্জি রয়েছে। এবার রয়েছে ফর্ম অফ এনার্জি। ফর্ম অফ এনার্জি, এখানে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি, এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়িতে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে এটা কি জন্য হয়, ফ্লো অফ চার্জের জন্য হয়, যেটাকে আমরা পরবর্তীকালে দেখব ইলেকট্রিক কারেন্ট বলি, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি রয়েছে দেখো,
এই যে বাড়িতে আমার ফ্যান চলছে, কম্পিউটার চলছে, ঠিক আছে? ফ্যান চলছে, কম্পিউটার চলছে। তো এগুলো সবই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এরকম ম্যাগনেট রয়েছে। ম্যাগনেটের মধ্যে কি এনার্জি? ম্যাগনেটিক এনার্জি। ঠিক আছে? ম্যাগনেটের অলওয়েজ দুটো পোল থাকে, একটা নর্থ, একটা সাউথ। কখনো ম্যাগনেটে সিঙ্গেল পোল হয় না। মনে রাখবে, নর্থ, শুধু সাউথ হয় না। অলওয়েজ এটাকে যদি তুমি ভেঙেও দাও, ব্রেক করে দাও, তাও কিন্তু নর্থ সাউথই থাকবে। তো এই দেখো, এই যে জিনিসগুলো, ভারী ভারী জিনিসগুলোকে তোলার জন্য আমরা এই যে ইলেকট্রোম্যাগনেট ইউজ করে কোনো ভারী ভারী জিনিস আমরা তুলতে পারি, হেভি লোডকে আমরা লিফট করতে পারি। ওকে, নেক্সট আমার কি রয়েছে দেখো, নিউক্লিয়ার এনার্জি। এটা মডার্ন, আমাদের মডার্ন ক্ষেত্রে বা আধুনিক তোমার সিভিলাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার নিউক্লিয়ার এনার্জিটা একটা বিশাল রোল রয়েছে। তো এখানে এই যে এটা, এখানে যে এনার্জিটা তৈরি হয় এটা কিন্তু খুব হিউজ পরিমাণ এনার্জি। ঠিক আছে? এখানে কি করা হয় মেনলি, তোমরা পরবর্তীকালে দেখবে যে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস আছে, সেই রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াসকে ব্রেক ডাউন করে সেখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি করা হয়। কিংবা এরকমও হতে পারে যে দুটো নিউক্লিয়াস রয়েছে, সেই দুটোকে আমি জোড়া লাগিয়ে একটা নিউক্লিয়াস করে দিলাম। তো একটাকে যেটা ব্রেক ডাউন করছি এটাকে আমরা বলি ফিশন, আর যেটাকে আমরা একসঙ্গে জুড়ে দিচ্ছি সেটাকে আমরা বলি ফিউশন। তো এই ফিশন আর ফিউশন এই দুটোকে আমরা একসঙ্গে নিউক্লিয়ার এনার্জি সোর্স হিসাবে ধরতে পারি। ঠিক আছে? তাহলে এইটা অ্যাকচুয়ালি আমরা কি কি কাজে লাগে দেখো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস থেকে মেনলি আমার বাড়িতে যে দেখো ইলেকট্রিসিটি গুলো আসছে, সেই ইলেকট্রিসিটি গুলো তৈরি করা হয় তিন ভাবে মেনলি তৈরি করা হয়। একটা হচ্ছে থার্মো, যেটা কোল পুড়িয়ে তৈরি করা হয়। একটা হচ্ছে হাইড্রো, যেটাতে ওয়াটার থেকে আমরা ড্যামের মধ্যে ওয়াটার স্টোর করি, তারপর সেটা টারবাইনে ফেলে সেখান থেকে তৈরি করি। আর একটা হচ্ছে নিউক্লিয়ারটার কি হচ্ছে, সব থেকে বেশি এনার্জি নিউক্লিয়ার পাওয়া যায়। তো এটা মডার্ন হিস্ট্রি, মডার্ন সিভিলাইজেশনের ক্ষেত্রে এটা একটা বিশাল সোর্স। এছাড়াও নিউক্লিয়ার মেডিসিন রয়েছে। ঠিক আছে? নিউক্লিয়ার মেডিসিন রয়েছে যেখানে আমরা বিভিন্ন থেরাপির কাজে ইউজ করতে পারি। বেশ, তারপরে কি রয়েছে দেখো, এইবার আমার যে মেকানিক্যাল এনার্জি রয়েছে সেটাকে আমরা ডিটেলস পড়তে হবে। মেকানিক্যাল এনার্জির মধ্যে দুটো ডিভিশন দেখলাম। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মেনলি পজিশন এবং শেপের চেঞ্জের জন্য হয়। কিওয়ার্ড এখানে পজিশন অ্যান্ড শেপ, এর চেঞ্জের জন্য হয়। যদি পজিশনের জন্য হয় তাহলে সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলবো। যদি চেঞ্জ ইন শেপ হয় সেটাকে আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলবো। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ স্টোরড এনার্জি, এটা একটা অবজেক্টের মধ্যে এনার্জিটা স্টোর থাকে। ঠিক আছে? যেটা পরবর্তীকালে ওয়ার্ক ডান করবে। তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh, যেখানে এমটা হচ্ছে মাস, লেখা আছে পরে দেখে নাও, এক মিনিট। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, ডিস্টার্ব করছে এটা। এই দেখো, এই ফিগারটা ভালো করে দেখো। ঠিক আছে? এই যে এইখানে রয়েছে বলটা, এখানে একবার রয়েছে, এখানে একবার রয়েছে। তাহলে দেখো, এখানে আমরা যদি ফর্মুলাটা দেখি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাস, হাইট, এই দুটোর উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর ডিপেন্ড করবে, যেটা আর্থের জন্য এর ভ্যালুটা হচ্ছে সাধারণত কনস্ট্যান্ট ধরা হয় আর্থের জন্য, ফর আর্থ। ঠিক আছে? তো ফর আর্থ হচ্ছে 9.8। এবার অন্য কোনো জায়গায় যদি আমরা যাই, অন্য কোনো প্ল্যানেটে যদি আমরা যাই, সেখানে কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার দেখো এখানে তিনটে পজিশন রয়েছে, পজিশন 1, পজিশন 2 অ্যান্ড পজিশন 3। তো পজিশন 1 আমার হাইটটা হচ্ছে 0, এখানে হাইটটা একদম গ্রাউন্ডে রয়েছে, তাহলে এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে? থাকবে না। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি আমার 0। এইবার দেখো এখানে হাইটটা আমার h1 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পজিশন 2 তে দেখো হাইটটা h1 হয়ে গেছে। তাহলে এই জায়গায় যে এনার্জিটা আছে সেটা কি হবে, এই 1 নম্বর পজিশনের থেকে 2 নম্বর পজিশনের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে, বেশি হবে। এবার 3 নম্বর পজিশনটা দেখো হাইটটা আরো বেড়ে গেছে। তাহলে সবথেকে তোমাকে যদি জিজ্ঞাসা করে এই তিনটে পজিশনের মধ্যে সবথেকে পোটেনশিয়াল এনার্জি কোথায় বেশি হবে, তাহলে হাইট যত বাড়বে পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। তাহলে 3 নম্বরে সবথেকে বেশি হবে, 2 নম্বরে তার থেকে কম হবে, আর 1 নম্বরে হাইট তো 0, তার মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 হবে। তাহলে 1 নম্বরে সবথেকে পোটেনশিয়াল এনার্জি কম রয়েছে। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি, এই যে বুকটা রেখে দিয়েছো, এই বুকটা যখন আমরা একটা সেলফের মধ্যে তুলে রেখে দিচ্ছি, তাহলে তার মধ্যে কি এনার্জি থাকছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। একইভাবে দেখো ড্যাম, বড় বড় ড্যাম যখন করা হয়, বাঁধ দেওয়া হয়, তার মধ্যে যখন ওয়াটারকে স্টোর করা হয়, তাহলে তার মধ্যেও কি এনার্জি থাকে, তার মধ্যেও পোটেনশিয়াল এনার্জি থাকে। এছাড়া একটা অ্যাপেল রয়েছে, ধরো অ্যাপেল কোনো একটা ট্রি বা গাছ থেকে ঝুলছে। ঠিক আছে? তাহলে তার মধ্যেও কি এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। এবার তুমি যেই ধরো মাথায় তলায় দাঁড়ালে, তোমার মাথায় টপ করে আপেলটা বললো,
তাহলে কি হবে, মাথায় লাগবে। কেন লাগবে? কারণ ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে। তাহলে সেই এনার্জিটাই তোমার মাথাতে যখন পড়বে তখন ওই এনার্জিটাই কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এর ফলে কি হবে, তুমি মাথাতে আঘাত পাবে। এরপরে দেখো কি রয়েছে, আমাদের এই হয়ে গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এই হয়ে গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বন্ধ করো, বন্ধ করো ওটা। বেশ, এরপরে দেখো যেটা রয়েছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে সাধারণত মোশনের জন্য হয়। এর ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? এমটা হচ্ছে মাস আর ভিটা হচ্ছে ভেলোসিটি। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা মনে রাখবে। তাহলে এটা কি হচ্ছে, মাসের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ধরো দ্বিতীয় যে ফ্যাক্টরটা দিয়েছে দেখো, দেখো এখানে দেখো এই যে কেসটা দিয়েছে, তাহলে এটা কার কার উপর ডিপেন্ড করছে, মাসের উপর আর হচ্ছে স্পিডের উপর। তাহলে দেখো দুটো কার রয়েছে, একটা লেস মাস আর একটা হচ্ছে মাসটা বেশি। তাহলে কোন, দুজনেই সেম স্পিডে যাচ্ছে, সেম স্পিডে যাচ্ছে, তাহলে কোনটার কাইনেটিক এনার্জি বেশি হবে? অবভিয়াসলি যার মাস বেশি, তাহলে এইটার কাইনেটিক এনার্জি বেশি হবে। একইভাবে দেখো দুটো কার যাচ্ছে, যে দুটো কারের হচ্ছে, যে দুটো কারের হচ্ছে মাসটা সেম, কিন্তু ভেলোসিটিটা দেখো এর বেশি, এ টু ভি ভেলোসিটিতে যাচ্ছে, এ ভি ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে ভেলোসিটি যদি টু ভি হয়, তাহলে এর কাইনেটিক এর ভেলোসিটি বেশি বি এর, তাহলে এর কাইনেটিক এনার্জি কি হবে, বেশি হবে। আচ্ছা, দুজনের মাস যদি আমি সেম বলে দিই, তাহলে প্রথমটার কাইনেটিক এনার্জি যদি কে বলি, তাহলে প্রথমটা কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয়টার কাইনেটিক এনার্জি যদি আমি এটাকে কে ওয়ান বললাম, দ্বিতীয়টার কাইনেটিক এনার্জিকে আমি কে টু বলছি, তাহলে সেটা কত হবে, হাফ, মাসটা দুজনেরই সেম বলেছি, তাহলে এম, আর এর ভেলোসিটিটা কি বলেছে, টু ভি, তাহলে টু ভি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দাঁড়িয়ে যাচ্ছে 4 × 1/2 mv²। এবার তাহলে প্রথমটার এই যে ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে 4k1। তাহলে এখান থেকে আমি বলতে পারি k2 = 4k1। তার মানে দ্বিতীয় যে কার্ডটা রয়েছে তার যে কাইনেটিক এনার্জি হবে সেটা প্রথম কার্ডটার 4 টাইমস বেশি হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জি এক্সাম্পল, যে কোনো মোশন অবজেক্ট যদি থাকে তাহলে সেগুলোর মধ্যে যে এনার্জি থাকবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যেমন ধরো এখানে রকেটের মধ্যে, ঠিক আছে, এই যে ছবি দেওয়া আছে একটা, আচ্ছা বুলেট রকেট, ঠিক আছে, এটা বুলেট রয়েছে, এই বুলেটের মধ্যে কি এনার্জি রয়েছে, কাইনেটিক এনার্জি। কার একটা মুভ করছে তার মধ্যে কি এনার্জি রয়েছে, কাইনেটিক এনার্জি। মুভিং ট্রেন রয়েছে, কাইনেটিক এনার্জি। এটা ফুটবল গড়িয়ে যাচ্ছে, সেটাও কাইনেটিক এনার্জি। তো এগুলো সবই হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সাম্পল। তো যেখানেই মোশন থাকবে সেখানেই হচ্ছে কাইনেটিক এনার্জি থাকবে। কাইনেটিক এনার্জি এখান থেকে কোশ্চেন আসতে পারে, কাইনেটিক এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাহলে মাস আর হচ্ছে ভেলোসিটি। মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কাইনেটিক এনার্জিটা মাসের সঙ্গে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ভেলোসিটির সঙ্গে হচ্ছে প্রপোর্শনাল টু দা স্কোয়ার। ঠিক আছে, সরি এটা ভি হবে, তাহলে ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এরপরে যেটা থাকে তোমাদের সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, সিম্পল পেন্ডুলামটা ভালো করে পড়বে এই জায়গাটা। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এদের সিম্পল পেন্ডুলামে দেখো তিনটে পজিশন রয়েছে। তো একটা এস, আচ্ছা সিম্পল পেন্ডুলামটা এরকম যদি হয়, তাহলে এইটা হচ্ছে আমার মিন পজিশন, মাঝের যে পজিশনটা থাকে সেইটাকে আমরা বলি মিন পজিশন, এটা মিন পজিশন। আর এটা আমরা জানি যে এরকম করে দুদিকে সুইং করে, তাহলে এই দুটোকে আমরা বলি এক্সট্রিম পজিশন। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে লেফট এক্সট্রিম পজিশন। এবার দেখো এক্সট্রিম পজিশনের ক্ষেত্রে কি বলেছে, এই এক্সট্রিম পজিশনের ক্ষেত্রে কি বলেছে, ববটা মোমেন্টারিলি স্টপ হয়ে যায়, মানে এইখান থেকে এইখান থেকে সুইং করে যখন, এটার তিনটে নাম দিই চলো পয়েন্টটা বুঝতে সুবিধা হবে, এটা ও, এটা এ, এটা বি। তাহলে এই ববটা যখন ও থেকে এ তে আসবে, তাহলে এই গেল, এইখানে গিয়ে কি হবে, এ তে গিয়ে স্টপ হয়ে যাবে, তারপর আবার নিচের দিকে চলে আসবে। তাহলে সেই জন্য কি বলেছে, ম্যাক্সিমাম হাইট, মানে এই এ পয়েন্টে গিয়ে কি হবে, স্টপ হবে। তাহলে যেই স্টপ হয়ে গেল, স্টপ হওয়া মানে কি, ভেলোসিটি জিরো। ভেলোসিটি জিরো হলে কাইনেটিক এনার্জি জিরো, কারণ আমরা দেখেছি কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি যদি জিরো হয় কাইনেটিক এনার্জি জিরো হবে। আচ্ছা, এখানে হাইটটা সব থেকে ম্যাক্সিমাম, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এবার দেখো মিন পজিশন সম্পর্কে বলেছে, তাহলে মিন পজিশনটা, এইটাকে যদি আমরা রেফারেন্স লাইন নিই, তাহলে এর হাইটটা জিরো, তাহলে হাইট যদি জিরো হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, জিরো হবে।
আর এই পয়েন্টে ভেলোসিটি সব থেকে বেশি হবে, মিন পয়েন্টে ভেলোসিটি সব থেকে বেশি হবে। এটা যখন এরকম করে আসবে ঘুরে, তখন এই পয়েন্টে সব থেকে বেশি ভেলোসিটি হবে। তাহলে সব থেকে বেশি যদি ভেলোসিটি হয়, তাহলে কাইনেটিক এনার্জিও কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম ছিল, আর ও পয়েন্টে এসে কি হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে গেল। তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে, কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে ডিউ টু কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে টোটাল এনার্জিটা যদি আমরা কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সাম করি, তাহলে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, যদি আমরা ইয়ার্টের ফিকশনটাকে নেগলেক্ট করি। এখানে কোনো ইয়ার নেই ধরুন ওই কেসটায়। আচ্ছা, তাহলে এই যে লেখা আছে, দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য পেন্ডুলাম রিমেন্স কনস্ট্যান্ট অ্যাট অল পয়েন্টস অফ দ্য সুইং। তাহলে সুইং করার সময় টোটাল এনার্জিটা কি থাকবে, কনজার্ভ থাকবে। বেশ, নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, এটা তো গেল। হ্যাঁ, তারপরে রোলার কোস্টার, তোমাদের যেটা আছে রোলার কোস্টার। এই দেখো রোলার কোস্টার যেটা রয়েছে, রোলার কোস্টারে দেখো এখানে আমার ছবিটা যদি আমি দেখি, তাহলে রোলার কোস্টারের ক্ষেত্রেও কিন্তু টোটাল এনার্জিটা কনজার্ভ থাকবে। ঠিক আছে, টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকবে। তাহলে দেখো রোলার কোস্টার কি বলেছে, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, এটা কনজারভেশন অফ এনার্জি। তাহলে কি হবে, এনার্জিটা কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, তাহলে যখন হাইটটা আমার মিনিমাম হয়ে যাবে, হাইটটা যদি 0 হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি 0, আবার স্পিডটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে। এইবার দেখো এখানে তারপরের যে ফিগারটা রয়েছে, দেখো এই যে ডিউরিং রাইড বলেছে, তাহলে কি হচ্ছে, এখানে দেখো হাইট রয়েছে, হাইট আছে মানে এখানে পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা যত নামবে তত পোটেনশিয়াল এনার্জিটা কমবে, কমলে কি হবে, সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তারপর আবার এইখানে এসে কিছুটা পোটেনশিয়াল থাকবে, কিছুটা কাইনেটিক এনার্জি থাকবে। ঠিক আছে, যেহেতু এই হাইটটা আমার ম্যাক্সিমাম, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ধরো তিনটা আমি তোমাকে পয়েন্ট দিয়ে দিলাম, সাপোজ এইখানে একটা পয়েন্ট বললাম, এইখানে একটা পয়েন্ট বললাম, আর এইখানে একটা পয়েন্ট বললাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোন পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি হবে, অবভিয়াসলি এ পয়েন্টের হাইট সব থেকে বেশি, তার মানে এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি সব থেকে বেশি হয়, তার মানে মনে রাখতে হবে কাইনেটিক এনার্জিটা সব থেকে কম হবে। তাহলে এ পয়েন্টে আবার কাইনেটিক এনার্জিটা কি হবে, সব থেকে কম হবে। কাইনেটিক এনার্জি হচ্ছে সব থেকে কম, আর এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সব থেকে বেশি। কেননা টোটাল এনার্জিটা আমার কি থাকতে হবে, কনজার্ভ থাকতে হবে, ভ্যালুটা সেম থাকতে হবে। তাহলে টোটাল এনার্জি মানে কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এই পয়েন্টে এসে কি হবে, এই পয়েন্টে এসে যদি কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যায়, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। বুঝা গেছে, তো এইভাবে এটা চলতে থাকবে। এগুলো একটু লেখাই রয়েছে, দেখে নেবে নোটস থেকে। তারপরে দেখো, আচ্ছা এবার জানি আমরা রোলার কোস্টারে, এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে রোলার কোস্টারে কি হয়, সাম মেকানিক্যাল এনার্জি টার্নস ইনটু হিট অ্যান্ড সাউন্ড ডিউ টু ফ্রিকশন। তাহলে আমরা যদি ফ্রিকশনটাকে কনসিডার করি, ফ্রিকশনটাকে যদি কনসিডার করি, তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু টোটাল এনার্জিটা কনজার্ভ হবে না। তাহলে আমরা আগের যে রোলার কোস্টারের কেসটা দেখলাম, সেখানে কিন্তু ফ্রিকশনটা আমরা নেগলেক্ট করেছি। ঠিক আছে, এই জন্য কনজার্ভ বলতে পারবো, কিন্তু ফ্রিকশন থাকলে কিন্তু কনজার্ভ হবে না, তখন কিছুটা এনার্জি অলওয়েজ লস হবে ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড সাউন্ড। আচ্ছা এইবার দেখো কিছু রয়েছে যে, যেগুলোতে আমরা দেখি যে কিভাবে, হ্যাঁ এবার দেখো এনার্জি যে বিভিন্ন ফর্ম গুলো রয়েছে, সেই ফর্ম গুলো তুমি একবার দেখে নেবে নোটস থেকে। ঠিক আছে, যেমন ইলেকট্রিক বাল্বে কি হয়, ইলেকট্রিক বাল্ব থেকে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জি। মাইক্রোফোনে আমরা সাউন্ড দিই, সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি।
তো এগুলো জাস্ট নোট থেকে দেখলেই তুমি বুঝতে পারবে। লাউড স্পিকারে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সেখান থেকে আমি পাচ্ছি কি সাউন্ড এনার্জি। এরকম মোটর রয়েছে, মোটরে আমরা কি করি ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে জলকে অনেক উপরে তুলি, তার মানে মেকানিক্যাল এনার্জি। তো এগুলো একদম ইজি জিনিস, জাস্ট বুঝে বুঝে একটু করে দেখে নেবে। আচ্ছা, তারপরে আমি চলে যাই ড্রাই সেল, এইগুলোতে রয়েছে। নেক্সট আমার যে রয়েছে এবার দেখো সোর্সেস অফ এনার্জি। সোর্সেস অফ এনার্জির মধ্যে দু রকম রয়েছে, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। তাহলে রিনিউয়েবল মানে হচ্ছে যেগুলোকে আমরা বারবার ইউজ করতে পারি, যেমন ধরো সোলার এনার্জি, উইন্ড এনার্জি, ঠিক আছে, তারপরে ওয়াটার এনার্জি, বায়োমাস এনার্জি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে রিনিউয়েবল, এগুলোকে আমরা বারবার ইউজ করতে পারি। তো এখানে লেখাই আছে ইন এ শর্ট টাইম অ্যান্ড নেভার রান আউট। তাহলে এগুলোর কখনো শর্ট পড়বে না, সানলাইট, উইন্ড এগুলো কখনো শর্ট পড়বে না, এগুলো সবসময় আমাদের এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে। নেক্সট দেখুন নন রিনিউয়েবল যেগুলো রয়েছে, এক মিনিট, পয়েন্ট একটা বলে গেল। মিনিট, দেখো নন রিনিউয়েবল সোর্সের মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমরা লং টাইম ইউজ করতে পারবো না, এক সময় সেগুলো কিন্তু শেষ হয়ে আসবে। যেমন কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো যেগুলো রয়েছে এই সোর্সগুলো কিন্তু লিমিটেড আমাদের কাছে। এছাড়াও নিউক্লিয়ার ফুয়েল হিসাবে আমাদের কাছে ইউরেনিয়াম, থোরিয়াম যেগুলো রয়েছে, এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তাহলে এইগুলোকে আমরা বলবো নন রিনিউয়েবল সোর্সেস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা এনার্জি সেভ করতে পারবো। অযথা আমরা সুইচ লাইট অন করব না, ঠিক আছে। এছাড়া আমরা এফিসিয়েন্ট যে এলইডি, যেমন এলইডিতে আমার পাওয়ার খুব কম কিন্তু লাইট আমরা ভালো পাই, ঠিক আছে। সেই জন্য আমরা যেগুলো মোর এফিসিয়েন্ট সেগুলোকে ইউজ করব, ঠিক আছে। তো এগুলো জাস্ট ইনফরমেটিভ পড়বে। আচ্ছা, আর নিউমেরিক্যালস গুলো নিজেরা সলিউশন করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর না পারলে আমি তো অবশ্যই হেল্প করব।